শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং যে যার বাসায় অবস্থান করছো এবং সুস্থ আছো। তোমরা জানো যে আমরা আইসিটির অধ্যায় 4 শেষ করেছিলাম। অধ্যায় 5 নিয়ে আমরা আজকে কথা বলবো এবং অধ্যায় 5-এর এটা কিন্তু আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। তো আমি ক্লাস শুরু করার পূর্বে আমি তোমাদের সবাইকে বলবো যে তোমরা আমার ভিডিওটা দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও এবং আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা। এরপরে আমি আমার ক্লাসে চলে যাব। তোমরা ক্লাসটা শুরু করার পূর্বে আমাকে একটু কমেন্টস করে জানাও যে আমার ভিডিওটা শোনা যাচ্ছে কিনা এবং ভিডিওটা দেখা যাচ্ছে কিনা এবং আমার ভয়েসটা শোনা যাচ্ছে কিনা। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে অধ্যায় 5 নিয়ে কথা বলবো। আচ্ছা, 5 নিয়ে কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো আমি একটু সময় নিব, কারণ আজকে আমরা যে জিনিসগুলো পড়বো এই জিনিসগুলো আমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা যে সি প্রোগ্রামিং শিখবো সামনে, সেই সি প্রোগ্রামিং এর জন্য আজকের পড়াটা হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসমেন্ট। অর্থাৎ আমি আজকে তোমাদেরকে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে কথা বলবো। যে তোমরা যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্টের কনসেপ্টগুলো তোমাদের ক্লিয়ার থাকে তাহলে তোমার সি প্রোগ্রামটা বুঝতে কিন্তু বেশ সুবিধা হবে। যেমন সবার কিন্তু তোমাদের একটা কমন অভিযোগ থাকে যে স্যার আমি সি প্রোগ্রামিং বুঝি না, সি প্রোগ্রামিং মাথার উপর দিয়ে যায়, সি প্রোগ্রামিং অনেক কষ্ট হয় বুঝতে। তো আমি যারা সি প্রোগ্রামিং নিয়ে ভীত সন্ত্রস্ত তাদের জন্য বলবো যে তোমরা আজকের থেকে আমি যে অ্যালগরিদম ফ্লোচার্টের আমাদের যে ক্লাসগুলো হবে এইগুলো খুব মনোযোগ সহকারে দেখবে। কেন মনোযোগ সহকারে দেখবে? কারণ পুরো লজিকটা হচ্ছে ফ্লোচার্টের মধ্যে এস্টাবলিশড করে দেওয়া থাকবে। এই লজিকটাকে তুমি শুধু সি প্রোগ্রামিং এর মাধ্যমে অ্যাপ্লাই করবে। তো তোমার লজিকটা যদি ক্লিয়ার থাকে অবশ্যই তোমার সি প্রোগ্রামিং বুঝতে সুবিধা হবে। আমি আরও একটু সময় নিব 2-1 মিনিট যাতে আমাদের ক্লাসে সবাই জয়েন করতে পারে। এরপরে আমরা আমাদের মেইন পড়ায় চলে যাব। প্রিয় শিক্ষার্থীরা, আমি সবাইকে বলবো যে তোমরা দ্রুত ক্লাসে একটু জয়েন করে ফেলো, এরপরে আমরা আমাদের মেইন পড়ার টপিকসে চলে যাব। আজকে আমরা মূলত কথা বলবো হচ্ছে ফ্লোচার্ট নিয়ে। আমরা ফ্লোচার্ট নিয়ে কথা বলবো। আমি ক্লাসটাকে একটু শেয়ার করে দিচ্ছি, আমাকে একটু সময় দিবে তোমরা। আমি ক্লাসটাকে একটু শেয়ার করে দিচ্ছি, তোমরা আমাকে একটু সময় দাও, এরপরে আমরা পড়ায় চলে যাব। এর মধ্যে সবাই ইনশাল্লাহ আমাদের সাথে জয়েন করে ফেলবে। আচ্ছা, তো হ্যাঁ ঠিক আছে, আমরা পড়ায় চলে যাচ্ছি। আচ্ছা দেখো, আমরা আজকে অ্যাকচুয়ালি কি পড়বো? আমরা আজকে মূলত পড়বো হচ্ছে ফ্লোচার্ট এবং অ্যালগরিদম। তো প্রিভিয়াস যে আমাদের চ্যাপ্টার 5-এর ক্লাসটা ছিল বা আমাদের হাসান শরীফ স্যার নিয়েছিলেন, ওই ক্লাসে স্যার কিন্তু ফ্লোচার্ট এবং অ্যালগরিদমের কনসেপ্ট তোমাদেরকে ক্লিয়ার করে দিয়েছিলেন। তারই ধারাবাহিকতা আমি এর পর থেকে শুরু করব। তো আমরা একটু ফ্লোচার্ট নিয়ে আমি একটু 1 মিনিট কথা বলতে চাই, তারপরে আমি ফ্লোচার্টে চলে যাব। ফ্লোচার্ট কি? ফ্লোচার্ট হচ্ছে কোনো একটা ঘটনা বা কোনো একটা প্রবলেমের চিত্রভিত্তিক বর্ণনা। অর্থাৎ একটা ঘটনাকে তুমি যখন চিত্র দিয়ে রিপ্রেজেন্ট করবা বা ফ্লোটাকে যখন চিত্র দিয়ে বোঝাবো সেটা হয়ে যাবে ফ্লোচার্ট। ফর এক্সাম্পল, যে আমি এখান থেকে হয়তো আসি নিউ মার্কেট যেতে যাচ্ছি, এইটা যদি কলেজ রুম থেকে আমি এখন নিউ মার্কেটে যাব, এইটা যদি আমার একটা প্রবলেম হয় তো এই প্রবলেমটাকে তুমি কিভাবে ওভারকাম করবো, কোন কোন স্টেপ বাই স্টেপ সলভ করবা। নাম্বার 1, তুমি কল্পনা করো তোমাকে ফার্স্টে যাত্রা শুরু করতে হবে, স্টার্ট। দেন হেঁটে কলেজ গেট পার হতে হবে, 2 নাম্বার ধাপ। কলেজ গেটে পার হয়ে রিক্সায় আফতাবনগরের মাথা পর্যন্ত যেতে হবে, 3 নাম্বার ধাপ। মাথায় ওখানে গিয়ে তুমি একটা ডিসিশন নিবে যে আমি কি বাসে যাব নাকি সিএনজিতে যাব। তো দেখো এইভাবে একটা ডিসিশন নিয়ে নয় তুমি বাসের রুটটা বেছে নিবে, নইলে তুমি সিএনজি রুট বেছে নিবে। আলটিমেট যে কোনো একটা দিকে তুমি যাচ্ছ, বাসেও যেতে পারো, সিএনজিতেও যেতে পারো। ফাইনালি তুমি তোমার ডেস্টিনেশনে গিয়ে পৌঁছাচ্ছ, তোমার যাত্রা বা কাজ শেষ। মনে করো এইটা যদি তোমার একটা প্রবলেম হয়, এই প্রবলেমগুলোকে তুমি যখন স্টেপ বাই স্টেপ সলভ করবা, সলিউশন করবা, তখন সেটা হয়ে যাবে ফ্লোচার্ট এবং সেটা হবে চিত্রভিত্তিক। মনে রাখবা 2টা জিনিস পাশাপাশি অবস্থান করে, অ্যালগরিদম, ফ্লোচার্ট। কোনো একটা ঘটনাকে যখন তুমি ধারাবাহিক বর্ণনা আকারে লিখবা, যে যাত্রা শুরু, হেঁটে হেঁটে কলেজ গেট পর্যন্ত পৌঁছাই, কলেজ গেট থেকে রিক্সায় করে আফতাবনগরের মাথা পর্যন্ত পৌঁছাই, এই যে ধাপগুলো লিখছো, দিস ইজ কল্ড অ্যালগরিদম। আর এই জিনিসগুলোকে যখন শর্টকাট কিছু সিম্বলের মধ্যে তুমি রিপ্রেজেন্ট করবা তখন সেটা হয়ে যাবে ফ্লোচার্ট। ফ্লোচার্ট করতে গেলে প্রধানত 2 ধরনের ফ্লোচার্ট আছে, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। আমরা বেসিক্যালি আজকে কথা বলবো হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে। আমি তোমাদেরকে একটা শর্টকাট বুদ্ধি শেখা দিই। তোমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্ট 2টা তোমাকে আলাদা আলাদা করে মনে রাখার দরকার নাই। তুমি শুধু অ্যালগরিদমটা ভালো করে ফ্লোচার্টটা ভালো করে শিখবা। জাস্ট ফ্লোচার্টটার কনসেপ্টটা যদি তোমার মাথায় থাকে, তুমি সেটাকে বাংলা করে তোমার মতো করে যখন স্টেপ বাই স্টেপ লিখে দিবা, সে কিন্তু অটোমেটিক্যালি ফ্লোচার্টে কনভার্ট হয়ে যাচ্ছে।
তো তোমরা যে কাজটা করবা, ফ্লোচার্টটা খুব মনোযোগ দিয়ে বুঝবা এবং লজিক্যাল গুলো বোঝার চেষ্টা করবা, তাহলে তোমার অ্যালগরিদমের কোনো ব্যাপার হবে না। আলাদা করে তোমাকে দুইটা জিনিস কখনো শিখতে হবে না। আচ্ছা, আমরা একটু দেখতে যাচ্ছি কারা কারা আমাদের ক্লাসে চলে এসছে। হ্যাঁ, অনেকেই চলে এসছে। আমি একটু পরে কমেন্ট সেকশনে যাব, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কাছে একটু পরে করবে। আমি আগে একটা টপিক তোমাদেরকে একটু বুঝাই। ওকে, তো আসো, আমরা ফ্লোচার্ট করতে গেলে তোমাকে বেশ কিছু সিম্বল মনে রাখতে হবে। বাট আমাদের সিলেবাসের মধ্যে যে সিম্বলগুলো নিয়ে আমরা কাজ করি, আমি সেই সিম্বলগুলো একটু বলে নেই। যেমন শুরু এবং শেষ, এই পড়াটা কিন্তু স্যার আমাদের আগের দিনও পড়িয়েছিলেন। আমি জাস্ট সিম্বলগুলো একটু একবার রিপিট করে নিব। তোমার এই যে সিম্বলটা, এটাকে আমরা ডিম্বাকৃতির সিম্বল বলি, অর্ধবৃত্তাকৃতির বলি। এটা কি মিন করে? স্টার্ট অথবা এন্ড, অর্থাৎ শুরু বা শেষ। তুমি জানো কম্পিউটার বেসিক্যালি 3টা ধাপে কাজ করে, ইনপুট, প্রসেস, আউটপুট। তো তোমার এই যে সামান্তরিকের যে ডায়াগ্রামটা আছে, এই সামান্তরিকটা আমাদের কি ইন্ডিকেট করবে? ইনপুট অথবা আউটপুট। আমি সংক্ষেপে লিখছি। সামান্তরিকের পরে এই যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রটা আমাদের কি ইন্ডিকেট করবে? আয়তক্ষেত্রটা ইন্ডিকেট করবে হচ্ছে প্রসেসিং। প্রসেসিং ইন্ডিকেট করার জন্য আমরা আয়তক্ষেত্র ব্যবহার করি। আমরা এই ডায়মন্ড ডায়াগ্রাম ব্যবহার করি। এটা হচ্ছে ডিসিশন মেক করার জন্য, যখন আমরা কোনো ডিসিশন নিব। যেমন আমি তোমাকে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, যে আমরা আস্তাদনগরের মাথায় যাব, ওখানে গিয়ে একটা ডিসিশন নিব, আমি কি বাসে উঠবো নাকি আমি সিএনজিতে উঠবো। এই যে ডিসিশনগুলো তুমি নিচ্ছ, এই ডিসিশনগুলোর জন্য আমরা এই ডায়মন্ড ডায়াগ্রাম ব্যবহার করি। বেসিক্যালি এইখান থেকে সব সময় 2টা অপশন বের হবে। তুমি জানো, একটা হচ্ছে ইয়েস, একটা হচ্ছে নো, যে আমি এইটা করব নাকি আমি এই কাজটা করব। আমি এগুলো আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো। দেন সরি, আমরা ছোট্ট একটা বৃত্ত, এই বৃত্তটাকে বলে হচ্ছে কানেক্টর। কানেক্টর, এই যে যখন প্রবাহ এবং এই যে রেখাগুলো আসবে আমাদের কাজে, অ্যারো চিহ্নগুলো, এদেরকে বলে প্রবাহ রেখা। মনে রাখবা, অ্যালগরিদমের ফ্লোচার্ট করতে গেলে তোমাকে কিছু বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এই যে প্রবাহ রেখাগুলো, এরা কখনো একটার গায়ে একটা ছেদ করতে পারবে না, যে ক্রস করে উঠে যাবে, এটা পারবে না। এই কারণে আমরা তখন সেখানে কি ইউজ করব? এই ছোট্ট বৃত্ত বা কানেক্টরটা ব্যবহার করব। তো দেখো, আমি একটু আরেকবার রিপিট করছি। এই সিম্বল কটা তোমাকে প্রথমে বুঝতে হবে। নাম্বার 1, এই ডিম্বাকৃতির সিম্বল, সে কি ইন্ডিকেট করে? স্টার্ট অথবা এন্ড। সামান্তরিক সিম্বল, সে কি ইন্ডিকেট করে? ইনপুট অথবা আউটপুট। আয়তক্ষেত্র, সেটা কি ইন্ডিকেট করে? প্রসেসিং। এবং এটাকে বলে ডায়মন্ড ডায়াগ্রাম, এটা ইন্ডিকেট করে হচ্ছে ডিসিশন, আমি কি করব, ইয়েস অর নো। এই ছোট বৃত্তটাকে বলে কানেক্টর। আর এই যে ছোট ছোট রেখাগুলো আছে অ্যারো চিহ্ন দিয়ে, এই রেখাগুলোকে বলা হয় প্রবাহ রেখা। ওকে, তো আমরা এই জিনিস কটা তোমাকে মনে রাখতে হবে। আমি তোমাকে ফ্লোচার্ট, তোমাকে আমি বলবো যে আমি আজকে একেবারে প্রথম দিনই তোমাকে খুব কঠিন কঠিন ফ্লোচার্টে যাব না। আমি চাই তুমি ছোট ছোট ফ্লোচার্ট করে আগে নিজের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করো, নিজে বোঝার চেষ্টা করো জিনিসটা, তারপরে আমি একসাথে তুমি বড় বড় কঠিন ফ্লোচার্টগুলোতে যাবা। তো দেখো, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। মনে করো তুমি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাচ্ছ। দেখো, আমার যদি একটা প্রবলেম এভাবে দাঁড়ায়, প্রবলেমটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ওকে ফাইন। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল তুমি নির্ণয় করবে। তোমরা জানো সবাই যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাকে একটা সূত্র ব্যবহার করতে হয়। সূত্রটা হচ্ছে কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো দেখো, ধরো ক্ষেত্রফলকে আমরা এ ধরলাম, এ, তাহলে সূত্রটা কি দাঁড়ায়? এ ইজ ইকাল টু হাফ ইন্টু ভূমিকে আমরা বেস ধরলাম বি ইন্টু এইচ, হাইট, উচ্চতাকে আমরা এইচ ধরলাম। আমি একেবারে রুট লেভেল থেকে শুরু করেছি, ছোট ছোট ফ্লো চার্ট করবো আজকে, অনেক সময় আছে, আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। তো দেখো, এইটা যদি তোমার একটা ইকুয়েশন হয়, তাহলে এখানে তুমি কার মান নির্ণয় করতে চাচ্ছ? এ এর মান। তো তোমার আউটপুট চাচ্ছ এ। এর মান নির্ণয় করতে গেলে তোমাকে ব্যবহার করতে হবে কোনটা? এই সূত্রটা, যেখানে তুমি 2টা মান জানো না। কার কার মান জানো না? ভূমির মান জানো না এবং উচ্চতার মান তুমি জানো না। তোমাকে যদি আমি বলি আচ্ছা তুমি আমাকে এর মানটা বের করে দাও, দেখো তুমি নিজেকে নিজে প্রশ্ন করো, তুমি কিন্তু আমাকে একটা পাল্টা প্রশ্ন করবা, স্যার আপনি আমাকে ভূমি আর উচ্চতার মানটা বলেন, তারপরে আমি ক্যালকুলেশন করে আপনাকে এ এর মান বলে দিচ্ছি। তার মানে তুমি আমার কাছে কার কার মান ইনপুট চাচ্ছ? বি এর মান এবং এইচ এর মান। আমি যদি তোমাকে বি এর মান এবং এইচ এর মান বলে দেই, তুমি এই সূত্রের মাধ্যমে ক্যালকুলেশন করে আমাকে আউটপুট হিসেবে এ এর মান দিতে পারো। এটা তো হচ্ছে কনসেপ্ট।
এইটাকে তুমি এখন ফ্লো চার্টে কনভার্ট করো। কিভাবে কনভার্ট করবে? প্রথমে কি শুরু, যে কোনো জিনিস যে কোনো ফ্লো চার্ট স্টার্ট এবং শেষে গিয়ে হবে কি এন্ড। ওকে ফাইন, স্টার্ট। স্টার্টের পরে দেখো তোমাকে যখনই বলবো ক্ষেত্রফল নির্ণয় করো, ক্ষেত্রফল নির্ণয় করার আগের শর্ত কি? তুমি আমার কাছে ইনপুট জানতে যাবে যে স্যার আপনি আমাকে ভূমি এবং উচ্চতার মানটা ইনপুট দেন। তো এখানে আমরা কি লিখব? ইনপুট। ইনপুট কার মান? বি এর মান, এইচ এর মান। তো আমি তোমাকে ইনপুট দিব বি এর মান এবং এইচ এর মান, অর্থাৎ ভূমি এবং উচ্চতা। ওকে ফাইন, ইনপুট ডান। ইনপুটের পরে আমরা, তুমি জানো কম্পিউটারের বেসিক স্টেপ 3টা, ইনপুট, প্রসেস, আউটপুট। তো আমার এই ফলাফলটা পেতে গেলে এই সূত্রটা হচ্ছে আমার প্রসেসিং এর কাজ করবে। তো আমি সূত্রটা এখানে বসাই দেই, এ ইজ ইকাল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এখান থেকে ভূমির মান আসবে, এখান থেকে উচ্চতার মান আসবে, সেটা এখানে ক্যালকুলেশন হবে, মানে এখানে কি প্রসেসিং হবে, হয়ে তোমাকে কার মানটা প্রডিউস করে দিবে? এ এর মান। তো ফাইনালি তুমি এইখানে কি দিবে? প্রিন্ট কথাটা লিখবে, প্রিন্ট। এটা প্রিন্ট মানে আউটপুট অংশটাকে আইডেন্টিফাই করে। তো এটা হচ্ছে প্রিন্ট। প্রিন্ট কার মান প্রিন্ট করবে? বি এর মান, এইচ এর মান নাকি এ এর মান? তুমি আমাকে বলবে স্যার আমার দরকার কার মান? এ এর মান তৈরি হয়েছে। দেন ফাইনালি তোমার কাজটা শেষ। তো তুমি এখানে কি লিখে দিবে? এন্ড। তো দেখো তোমার প্রশ্নটা ছিল কি? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের এই সূত্র ব্যবহার করতে হবে। তা আমরা কি করব? স্টার্ট, ইনপুট নিতে হবে। তুমি মানে মাথায় জিনিসটা একটু স্টেপ বাই স্টেপ ধারণ করে রাখো। ইনপুট, এর মান আমি যদি চাই আমাকে ইনপুট নিতে হবে বি এর মান, এইচ এর মান। ওকে ফাইন, ইনপুট বি কমা এইচ গেল ইনপুট। ইনপুটের পরে কি আসবে? প্রসেস। প্রসেসে কি হচ্ছে? এই সূত্রটাই তো আমাকে প্রসেস করে দিচ্ছে ফলাফলটা, তাহলে প্রসেসিংয়ে আমি সূত্রটা বসাবো। বি এর মান এবং এইচ এর মান উপর থেকে আসবে, এখানে কার মান তৈরি হবে? এ এর মান। ওকে ফাইন, এটা হচ্ছে প্রসেসিং। তাহলে এই ধাপটা হচ্ছে ইনপুট, এইটা হচ্ছে প্রসেসিং, আর এটা হচ্ছে আউটপুট। ইনপুট, প্রসেসিং, আউটপুট। দেন তোমার ফাইনালি এ এর মানটাকে প্রিন্ট করে দিবে, শেষ। আমি তোমাকে বলছি যে তোমাকে যে পরীক্ষায় এই ধরনের ফ্লোচার্টই আসবে এইটা কিন্তু না, আমরা একটু কঠিন ধরনের ফ্লোচার্টগুলো করব। বাট আমি যখন ফ্লোচার্ট শুরু করি আমি কিন্তু বেসিক্যালি আগে তোমাকে এই জায়গা থেকে সবসময় শুরু করি, যে ছোট করে বোঝো, তুমি এইটা বোঝো, তারপরে আরেকটু কঠিন পড়াবো, তারপরে আমরা একেবারে কঠিনটায় চলে যাব। আমাকে একটু জানাও যে এই যে ছোট একটা ফ্লোচার্ট, এটা আসলে খুবই সিম্পল একটা ফ্লোচার্ট। আমাকে একটু বলো যে এই ফ্লোচার্টের কনসেপ্টটা তোমার কাছে ক্লিয়ার কিনা। আমি একটু কমেন্ট সেকশন দেখব, আমাকে একটু জানাও। সরি, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু বলো যে এতটুকু তোমার কাছে ক্লিয়ার আছে কিনা। আমাকে তুমি একটু বলো যে এই অংশটুকু তোমার কাছে ক্লিয়ার কিনা, তারপরে আমি পরের জায়গায় যাব। আচ্ছা, ওকে ফাইন, ক্লিয়ার। ওকে, আমি পরের অংশে যাচ্ছি। দেখো তোমার ছোট ছোট জিনিস, এখন আসো পরীক্ষায় তোমাকে অনেক সময় কিন্তু এই ছোট জিনিসগুলো পরীক্ষায় দিয়ে দেয় আমাদের। তোমাকে যদি বলা হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল অন্যভাবে কিন্তু নির্ণয় করা যায়, তুমি এখানে কি দিয়ে নির্ণয় করলে? ভূমি এবং উচ্চতা, এই সূত্র ব্যবহার করে। বাট আমি যদি তোমাকে বলি যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, এটা যদি একটা ত্রিভুজ হয়, ত্রিভুজের 3টা বাহু এ বি সি, এটা সমবাহু ত্রিভুজ হয়ে গেল। যাই হোক, তুমি একটা ত্রিভুজের কথা কল্পনা করো যে ত্রিভুজের 3টা বাহু আছে এ বি সি। তো তোমাকে যদি প্রশ্নটা এইভাবে করে যে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে দেখো তুমি কিন্তু এই সূত্র ব্যবহার করতে পারছো না। কারণ এই সূত্রটা কখন হবে? যখন ভূমি এবং উচ্চতার মান থাকবে তখন আমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো। বাট আমাকে যদি বলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য এ বি সি, 3টা বাহুর দৈর্ঘ্য তোমাকে দিয়েছি, এখন তুমি ক্ষেত্রফল বের করে দাও, তবে এক্ষেত্রে কিন্তু তোমাকে মনে রাখতে হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে এই সূত্র কাজ করে না। তখন আমাদের অর্ধ পরিসীমা বের করতে হয়। এগুলো ম্যাথের পড়া, আমি জাস্ট একটু তোমাকে বলছি। এস, এস মানে কি? 3 বাহুর যোগফল ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু এস। এস কে বলা হয় অর্ধ পরিসীমা। তো তোমাকে সরি, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, ফার্স্টে এস এর মান নির্ণয় করতে হবে। এস এর মান তুমি যদি নির্ণয় না করো তুমি কিন্তু এ এর মান নির্ণয় করতে পারবে না আলটিমেট। এরপরে কি হচ্ছে? এ ইজ ইকুয়াল টু, তোমরা জানো যে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এরকম,
সরি, সূত্রটা হচ্ছে আমি এখানে লিখছি a এর মান যদি নির্ণয় করো a ইজ ইকুয়াল টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। তো দেখো দুইটা জিনিস, কনসেপ্টটা ক্লিয়ার রাখো। তোমাকে যদি পরীক্ষায় বলে ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান দেয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ফ্লো চার্ট করো, তুমি কোনটা করবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা গেল। দ্বিতীয় কথা, তোমাকে যদি বলে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, 3 বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল নির্ণয় করো, তখন কিন্তু তুমি হাফের সূত্রে যেতে পারছো না। তখন তোমাকে কয়টা সূত্র অ্যাপ্লাই করতে হচ্ছে? এই যে দুইটা। তো দেখো, তুমি দেখো আমি এই আগের যে ফ্লো চার্টটা ছিল তাকেই আমি কনভার্ট করে দিই, কি হচ্ছে, বা আমি যদি একটু নতুন করেই লিখি, তুমি দেখো তাহলে আমরা প্রথমে কি করব? বি সি, আমাকে তো এই 3টা বাহুর মান জানতে হবে। ওকে, নিলাম। ইনপুটের পরে আমরা কি করব? প্রসেস। তো প্রসেস করতে গেলে আগে কি এ এর মান প্রসেস হবে নাকি আগে এস এর মান প্রসেস হবে? তুমি অবভিয়াসলি বলবা স্যার আপনি এস এর মান তৈরি করে না নিলে আপনি তো এ এর মান বের করতে পারবেন না, তো আপনাকে আগে এস এর মানটা তৈরি করতে হবে। ওকে ফাইন, এস ইজ ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, অর্থাৎ তুমি সূত্র দুইটা জাস্ট এখানে বসা দিবা। দেন এ ইজ ইকুয়াল টু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি গেল। তো আমার আলটিমেট কার মান তৈরি হয়ে গেল? এ এর মান। তাহলে ইনপুট প্রসেস তুমি বলো, দেন আমার কি চলে আসবে? আউটপুট। আউটপুট মানে আমি সামান্তরিকটা দিব। তো সামান্তরিকে কি লিখবো আমরা সবসময়? আউটপুটের ক্ষেত্রে প্রিন্ট। এখন এখানে আমরা প্রিন্ট করে কার মান বের করব? এস এর মান নাকি এ এর মান? আমি তোমাকে বলেছি ক্ষেত্রফল, তো এস তোমাকে প্রিন্ট করে দেখানোর দরকার নাই, আমরা এখানে প্রিন্ট করে দিব এ। এখানে এসে কি হয়ে যাবে? এন্ড দ্যাটস ইট, শেষ। আমি কিন্তু এখনো একেবারে ছোট ছোট ফ্লোচার্টগুলো পড়াচ্ছি, এগুলো হচ্ছে ফ্লোচার্টের সরেয়া সরেয়া ক খ, একেবারে বেসিক। ঠিক আছে, তোমরা এই পর্যন্ত জিনিসটা ক্লিয়ার কিনা, বা কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কাইন্ডলি একটু করতে পারো, আমি তারপরে তোমাকে অ্যান্সার দিব। এই পর্যন্ত তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা আমাকে করো, প্রশ্ন করো, আমি দেখি অ্যান্সার দেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা পড়ায় চলে যাব আবার। আচ্ছা ঠিক আছে, তোমার কি বলেছে দেখি আমরা একটু। ওকে ক্লিয়ার। আচ্ছা, তামিম বলেছে ক্লিয়ার, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ক্লিয়ার আছে। ফারজানা বলেছে ক্লিয়ার। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু কঠিন ফ্লোচার্টগুলোতে যাচ্ছি না, ছোট ছোট করে কনসেপ্ট ক্লিয়ার করো, অনেক সময় আছে, তুমি একটু একটু করে বোঝো। তো এই পর্যন্ত ক্লিয়ার? আছে। আচ্ছা, তোমরা আমাকে বলতে পারো যে স্যার আপনি যে এখানে একটা ডায়াগ্রাম বলেছিলেন, যে এই যে ডায়মন্ড ডায়াগ্রাম, এই ডায়মন্ড ডায়াগ্রামটা তো আপনি এখনো ব্যবহার করলেন না। ইয়েস, এই ডায়মন্ড ডায়াগ্রামটা সব ফ্লোচার্টে আসবে না। আমার যদি কোনো ডিসিশন মেক করার কিছু থাকে তাহলে কিন্তু এটা আসবে, আদারওয়াইজ আসবে না। তাহলে আমি তোমাদেরকে বাসায় একটা ফ্লোচার্ট একটু দেখতে বলবো। তোমরা যখন এই ফ্লোচার্টগুলো বইতে কিন্তু সিরিয়ালি দেয়া আছে, তুমি যখন বাসায় দেখবে আমি তোমাকে একটা ফ্লোচার্ট একটু বলে দিই, সেই ফ্লোচার্টটা তুমি একটু দেখবে। আমি আর সেটা বুঝাবো না, সিমিলার জিনিস ফিজিক্সের c/5 ইজ ইকাল টু f মাইনাস 32/9। আমি তোমাকে এটা HW হিসেবে করতে দিলাম। দেখো c/5 ইজ ইকাল টু f মাইনাস 32/9, এটা একটা সূত্র। এটা কি করে? তাপমাত্রার সেন্টিগ্রেড এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্কযুক্ত একটা সূত্র। তুমি চাইলে এখানে c ইজ ইকাল টু কি আসবে বের করতে পারো, আবার f ইজ ইকাল টু কি আসবে বের করতে পারো। আমি জাস্ট এটা করাবো না, বলে দিলাম। তো তোমাকে পরীক্ষায় বলতে পারে তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে রূপান্তর করেন, তো তুমি c ইজ ইকাল টু বের করে নিবা। বলতে পারে তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে রূপান্তর করেন, তখন তুমি f ইজ ইকাল টু কি আসে এটা ক্যালকুলেশন করে নিবা। আমি তোমাকে ফর এক্সাম্পল যদি একটা জিনিস একটু দেখাই, তুমি যদি তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে রূপান্তর, ধরো তোমাকে প্রশ্ন বলল তাপমাত্রাকে সেন্টিগ্রেড স্কেলে রূপান্তর করো। সেন্টিগ্রেড স্কেলে রূপান্তর করতে গেলে কি আমাকে এই সূত্র, তো কি হচ্ছে আমরা আর গুণ করব, অজ্র গুণন করব, কি হচ্ছে 9c ইজ ইকাল টু 5 ইন্টু f মাইনাস 32। সুতরাং c ইজ ইকাল টু কি দাঁড়াচ্ছে 5 ইন্টু
f মাইনাস 32 ডিভাইডেড বাই 9। আমি এইভাবে কেন ডিভাইড দিলাম, আমরা যখন সি প্রোগ্রামিং করব এইভাবে ডিভাইড চিহ্ন ইউজ করি, বা তুমি নিচেও দিতে পারো, এটা তোমার ব্যাপার। তো দেখো তোমাকে যখন তাপমাত্রাকে সেন্টিগ্রেডে রূপান্তর করতে বলেছে, বেসিক সূত্র হচ্ছে এইটা, এটা থেকে আমরা সি ইজ ইকুয়াল টু মানটা ক্যালকুলেশন করে নিব নিজের মতো করে। তো তুমি দেখো সি এর মান তুমি বের করতে চাচ্ছ, সি এর মান বের করতে গেলে এখানে 5 ধ্রুবক, 32 কনস্ট্যান্ট ধ্রুবক, 9 ধ্রুবক, তোমাকে শুধুমাত্র ইনপুট দিতে হবে কার মান, এফ এর মান, ইনপুট দিতে হবে কার মান, এফ এর মান। তো দেখো আমি যদি এটাকে ফ্লোচার্টে কনভার্ট করি কি হচ্ছে, স্টার্টের পরে ইনপুট, তোমাকে আমি যখনই বলবো এই তুমি আমাকে সেন্টিগ্রেডে মানটা বলো, তো তুমি আমাকে কিন্তু পাল্টা প্রশ্ন করবা, স্যার আপনি ফারেনহাইট মানটা বলেন, আমি আপনাকে ক্যালকুলেশন করে সেন্টিগ্রেড মানটা বের করে দিচ্ছি। তো এখানে কি হবে, ইনপুট, ইনপুটের পরে কার মান ইনপুট নিচ্ছ, এফ এর মান, তাহলে ইনপুট এফ, দেন কি হচ্ছে ইনপুটের পরে আমরা জানি কি প্রসেস মানে আমাদের কোনটা হবে, আয়তক্ষেত্র, ঠিক আছে। তো আয়তক্ষেত্রের জন্য আমরা এই যে আয়তক্ষেত্র নিলাম, তাহলে সি ইজ ইকুয়াল টু 5 ইন্টু এফ মাইনাস 32 বাই 9, এখানে আমাকে কার মান তৈরি হবে, সি এর মান। তারপরে আমি আবার কি করব, প্রিন্ট করে দিব, কার মান প্রিন্ট করব, পার মান প্রিন্ট করব, সি এর মান, কারণ আমার ইনপুট নিয়েছিলাম এফ এর মান, এফ সহ এটা ক্যালকুলেশন হবে, হয়ে আমাকে সে কার মান বের করে দিবে, সি এর মান। এই যে আমার প্রিন্ট সি, স্টার্ট ছিল, এখানে আমার আসলে কি হয়ে যাবে, এন্ড। ওকে, দেখো এই পর্যন্ত ছোট ছোট ফ্লোচার্ট করিয়েছি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, তারপরে হচ্ছে তাপমাত্রাকে সেন্টিগ্রেড অথবা ফারেনহাইট স্কেলে নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফলকে আবার কয়ভাবে দেখিয়েছি, দুইভাবে, ভূমি এবং উচ্চতার মান দেওয়া থাকলে কি হবে, আবার পরিসীমা দিয়ে, অর্ধ পরিসীমা দিয়ে, অর্থাৎ 3 বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে কি হবে। ওকে, আমাকে একটু কমেন্টসে জানাও তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, আমি প্রশ্নগুলো দেওয়ার চেষ্টা করব, আমি তোমাদেরকে প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, তারপরে আমি অন্য জায়গায় অন্য টপিকসে চলে যাব। আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে, আমাকে একটু প্রশ্ন করে তুমি কমেন্টসে জানাতে পারো যদি তোমার কোনো কোশ্চেন থাকে, আর ক্লাসটা দেখার সাথে সাথে তুমি একটু শেয়ার করে দাও যেন তোমার অন্য বন্ধুরাও ক্লাসটা দেখার সুযোগ পায়। আচ্ছা আমরা কি দেখতে পাচ্ছি দেখি, আমাকে কেউ কোনো প্রশ্ন করেছে কি, আচ্ছা ওরা আমাকে সবাই বলেছে যে আমি দেখতে পাচ্ছি কমেন্টসে যে স্যার ক্লিয়ার, এই পর্যন্ত বোঝা গিয়েছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা পরের টপিকসে চলে যাচ্ছি। আমি কিন্তু তোমাকে একেবারে বেসিক জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম, যদি কোনো প্রশ্ন থাকে এর মধ্যে তুমি আমাকে করো, কোশ্চেন করো, আমি তোমাকে অ্যান্সার দিচ্ছি, এই জায়গাটা তোমাকে আগে ক্লিয়ার হতে হবে। আচ্ছা নরমিন বলেছে ক্লিয়ার, সিয়াম বলেছে ওকে স্যার বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমরা পরের টপিকসে চলে যাই। দেখো আমি তোমাকে যে 2টা বা 3টা ফ্লোচার্ট করালাম বা বুঝালাম, এর মধ্যে কিন্তু কোনো কন্ডিশন আসে নাই। কন্ডিশন মানে কি, যে আমি কাজটা করব কি করব না, বুঝতে পারছো, এই জাতীয় কোনো অপশন কিন্তু এখানে ছিল না। এখানে কি ছিল, স্যার আপনি আমাকে ইনপুট দেন, আমি প্রসেস করি, এই যে আপনার আউটপুট নেন, অর্থাৎ 3টা স্টেপ, একেবারে সরল ফ্লোচার্ট, ইনপুট, প্রসেস, আউটপুট। এখানে ডিসিশন মেকের কিন্তু কোনো জিনিস আসে নাই। তো দেখো আমরা যখন ডিসিশন মেক করব, যেমন তোমাকে আমি একটা এক্সাম্পল, আমি যদি ক্লাসে এসে বলি যে তোমাদের সামনের যে প্রিটেস্ট পরীক্ষা আসবে, সেই প্রিটেস্ট পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার হচ্ছে প্রত্যেক বিষয়ের জন্য 40, তো তোমাকে যখন আমি কোশ্চেন করব যে তুমি পাশ করেছো না ফেল করেছো, দেখো তুমি কিন্তু আমাকে 2টা অ্যান্সার দিতে পারো। সম্ভাব্য অ্যান্সার কয়টা, 2টা। স্যার না হয় আমি পাশ করেছি, না হয় আমি কি করেছি, ফেল করেছি। তো আমি যখন কম্পিউটারে ডিজাইন করব, যদি এটাকে আমি প্রোগ্রামে কনভার্ট করি, আমাকে কিন্তু আউটপুটের জন্য 2টা অপশনই রাখতে হবে। পাস করলে কোন দিক থেকে আউটপুটটা আসবে, আবার ফেল করলে কোন দিক থেকে আউটপুটটা আসবে। দেখো এখানে কিন্তু অপশনই 2টা, পাস অথবা ফেল, অর্থাৎ তোমার আউটপুট কিন্তু 2টা আসতে পারে। বুঝতে পারছো ব্যাপারটা? তো এই জিনিসগুলো যখন কন্ডিশন হবে যে ইয়েস হলে কি করব, নো হলে কি করব, এই জাতীয় জিনিসগুলোকে আমরা মূলত যখন সি প্রোগ্রাম করব, এদেরকে আমরা কন্ডিশনাল সি প্রোগ্রাম বলি। যাই হোক, আমি এখন যে ফ্লোচার্টগুলো যাব এগুলো কন্ডিশন দিয়ে থাকবে। যেমন তোমাকে যদি পরীক্ষায় বলা হয় যে পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার, পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার 30, পরীক্ষায় তোমাকে একটা উদ্দীপক দিল, কল্পনা করো এরকম যে পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার 30 যে কোনো প্রত্যেক সাবজেক্টে, এমন একটা ফ্লোচার্ট অঙ্কন করো
যেটা নির্ণয় করতে পারে তুমি পাস করেছো নাকি তুমি ফেল করেছো। এটা তোমার উদ্দীপক। এটার জন্য তোমাকে ফ্লো চার্টে কনভার্ট করতে গেলে কি হবে, দেখো তুমি পাস করেছো না ফেল করেছো এইটা জানার জন্য তোমার কাছে কিন্তু আমাকে প্রথমে কি জানতে চেতে হবে, এই যে তুমি আমাকে তোমার মার্কসটা বলো, তুমি কত পেয়েছো। তুমি বললা 20, দেন আমি ওই 20 বা যে 20টা আছে ওকে কিন্তু আমি কম্পেয়ার করবো আমার আগের কন্ডিশনের সাথে, কারণ আমার কন্ডিশন কিন্তু সেট করা পরীক্ষায় পাশের সর্বনিম্ন নাম্বার 30। তাহলে আমি কম্পেয়ার করবো তুমি কি 30-এর বেশি পেয়েছো না কম পেয়েছো, তাহলে 20 মানে কি 30-এর কম, তো আমি বলবো কি সে ফেল করেছে। যদি তুমি 30-এর বেশি পাও আমি কম্পেয়ার করে বলে দিব তুমি কি করেছো, পাস করেছো। আবার তুমি যদি 30 পাও তাহলে তুমি কি করেছো, পাস করেছো। তাহলে দেখো তোমার মার্কসটা আমি যখন তোমার কাছে নিচ্ছি, নিয়ে কি বসে থাকছি, তাকে আমি কম্পেয়ার করছি, এবং কম্পেয়ার করে পাশের দিকেও যেতে পারি ফেলের দিকেও যেতে পারি। তাহলে এই যে সিনারিটা কল্পনা করো, এখানে কিন্তু তোমাকে ওই যে ডিসিশন ডায়াগ্রাম ওইটা ব্যবহার করতে হবে। তো ডিসিশন ডায়াগ্রাম তুমি যদি ব্যবহার করো, আমি তোমাকে দেখাচ্ছি। ধরো আমি যদি তোমাকে বলি পরীক্ষা উদ্দীপকটা আমি শর্টকাটে লিখছি, পাস মার্কস হচ্ছে কত 40, এটা তোমার উদ্দীপকে বলে দেয়া আছে। এইটার জন্য তুমি ফ্লো চার্ট আঁকতে যাচ্ছ। তো দেখো ফার্স্টে তুমি যে কাজটা করবা, স্টার্ট, ওকে ফাইন, শুরু। স্যার তোমাকে শুরু করার পরেই আমি তোমার কাছে কি জানতে চাবো, যে এই যে ছেলে বা এই যে মেয়ে তুমি তোমার মার্কসটা আমাকে বলো। তোমার কাছে আমি কি জানতে চাবো, মার্কস। এখন তুমি বলো এই মার্কসটা কি ফিক্সড নাকি ভ্যারিয়েবল। ক্লাসে 30 জনের মার্কস 30 রকম হতে পারে, এটা একটা ভ্যারিয়েবল, এগুলো আমরা সি প্রোগ্রামিং এর সময় আলোচনা করব। তো আমি তোমাকে এখানে বলবো ইনপুট। ধরো আমরা মার্কসটাকে কি ধরে নিলাম, এম, যে কোনো কারো মার্কস। আচ্ছা আমি তো জানি না মার্কস কত, মার্কস তো চেঞ্জ হতে পারে সব সময়। দেন তুমি এইখানে এখন ডায়মন্ড ডায়াগ্রামটা ব্যবহার করো। মার্কস তো আমি পেয়ে গেছি, এখন আমার কম্পেয়ার করার পালা আসছে। কম্পেয়ার করে আমি পাশের দিকেও যেতে পারি ফেলের দিকেও যেতে পারি। তো আমি এখানে কি লিখবো, ধরো আমার পরীক্ষায় প্রাপ্ত নাম্বার কত, এম। আমি এখানে একটা কন্ডিশন দাঁড় করাবো, ওই যে তোমার প্রশ্নে বলা ছিল পাশের সর্বনিম্ন নাম্বার কত, 40। তাহলে পরীক্ষার এটা হচ্ছে তোমার প্রাপ্ত নাম্বার, আর এটা হচ্ছে তোমার প্রশ্নে দেয়া নাম্বার, যে শর্ত 40। তাহলে তোমার নাম্বারকে তুমি কম্পেয়ার করবা কার সাথে, 40-র সাথে, কারণ পাশের সর্বনিম্ন নাম্বার কত, 40। ধরো আমি যদি পাশের কথা চিন্তা করি, পাস, তাহলে পাস করতে গেলে এই নাম্বারটা অবশ্যই 40-এর চেয়ে বেশি হতে হবে। তো আমি যদি এভাবে লিখি, আমার প্রাপ্ত নাম্বার এম ইজ গ্রেটার দেন 40। একটা দিক কল্পনা করো, তুমি পাশও কল্পনা করতে পারো ফেলও কল্পনা করতে পারো, কারণ একটা তো একটা বিপরীত। পাশের অপোজিট চলে আসবে ফেল, ফেলের অপোজিট চলে আসবে পাস, যে কোনো একটা লজিক তুমি দাঁড় করো, দুইটাই সেম রেজাল্ট দিবে। আমি পাশের কথা চিন্তা করছি, কল্পনা করো যে পাস করব কখন, যখন আমার প্রাপ্ত নাম্বার 40-এর চেয়ে বেশি। তাহলে এম ইজ গ্রেটার দেন 40। এখন কেউ যদি বলে স্যার আমি তো 40-এর চেয়ে বেশি পাই না, আমি ঠিক 40 পাইছি, তাহলে আমি কি করব, ফেল করব না পাস করব? অবভিয়াসলি তুমি পাস করবে। তাহলে পাস করতে গেলে ঘটনাটা কি হচ্ছে, 40-এর বেশি পেলেও পাস, অথবা শুধু 40 পেলেও তুমি কিন্তু পাস। তাহলে আমাকে কি শুধু গ্রেটার দেন কাজ করলে হবে, গ্রেটার দেনের সাথে অন্য কোন অপারেশনকে যোগ করতে হবে? আমাকে একটু বলো তো, এখানে আমি তোমাদের কাছ থেকে অ্যান্সার জানতে যাচ্ছি যে আমি এখানে গ্রেটার দেনের সাথে অন্য কোন লজিক অ্যাপ্লাই করবে, একটু বলো দেখি, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখছো কিনা, যে গ্রেটার দেনের সাথে আমি আর কি অ্যাপ্লাই করব। আমি তোমাদের কাছ থেকে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, আমাকে একটু বলো যে গ্রেটার দেনের সাথে আমি কি অ্যাপ্লাই করব, বলো। ইয়েস, রাইট, আমাদের আরিফুল অ্যান্সার দিয়েছে সবার আগে, ইকুয়াল। ওই যে আমি 40 পেলেও পাস, তার বেশি পেলেও পাস, তো আমাকে শুধু গ্রেটার দেন দিয়ে তো আমি কাজ করতে পারবো না। তো ঘটনাটা কি হচ্ছে, গ্রেটার দেন অর ইকুয়াল। এইখানে একটা কথা বলে রাখি, আমি যখন তোমাদেরকে এই ধরনের ক্লাসে সিম্বল দিই, গ্রেটার দেন আর ইকুয়াল পাশাপাশি দেই, তুমি সবসময় কোশ্চেন করো স্যার সারা জীবন তো এইভাবে শিখে আসছি, রাইট, ফ্লো চার্টে তুমি এটা ইউজ করো, সমস্যা নাই। বাট আমরা যখন সি প্রোগ্রামিং করবো সামনে, এগুলো রিলেশনাল অপারেটর, এগুলো সি প্রোগ্রামিং এর তো নিজস্ব কিছু নিয়ম আছে, সে গ্রেটার দেন আর ইকুয়ালকে এইভাবে লিখতে হয়। আমি তোমাদেরকে বলবো ফ্লো চার্টের ক্ষেত্রে তুমি এইটাও রাইট এইটাও রাইট, দুইটাই রাইট। ফ্লো চার্টে কেউ তোমাকে কাটবে না, কারণ ফ্লো চার্ট তোমার নিজস্ব ভাষা, তুমি সিম্বলগুলো ঠিক রেখে ভিতরের লেখাগুলো এক এক বইতে এক একভাবে লেখা আছে, তুমি জিনিসটা বোঝাতে পারলেই হইলো। বাট এই সিম্বলটাও রাইট, এইটাও রাইট।
বাট আমি তোমাদেরকে বলবো যে তোমরা সি প্রোগ্রামিং এর কিছু নিয়ম কানুন এখন থেকেই বোঝার চেষ্টা করো, তবে তোমার সুবিধা হবে। যেমন সি প্রোগ্রামিং যখন গ্রেটার দ্যান অর ইকুয়াল লেখে, সারা জীবন আমরা ম্যাথে এভাবে ইউজ করেছি, কিন্তু সি প্রোগ্রামিং কিন্তু গ্রেটার দ্যান অর ইকুয়াল আলাদা করে এভাবে প্রকাশ করে। ক্লিয়ার? এটা একটা নিয়ম সি প্রোগ্রামিং এর, আমি আগে বলে দিচ্ছি, এটা তোমাদের কোশ্চেন থাকে কিন্তু ক্লাসে। তো আমরা কি করলাম, পরীক্ষায় প্রাপ্ত নাম্বার 40-এর বেশি অথবা 40-এর সমান। দেখো এটা তো ইয়েসও হতে পারে, নো হতে পারে। মানে কি, আমি এই ঘটনাটা সত্য হতে পারে, না আমি 40 পেয়েছি। তুমি দেখো আমার প্রাপ্ত নাম্বার যদি 40 হয় তাহলে সে কি ইয়েসের সাইড দিয়ে রেজাল্ট দিবে। আমার প্রাপ্ত নাম্বার যদি 40-এর বেশি হয় তাহলেও ইয়েসের সাইড থেকে রেজাল্ট আসবে। তো ইয়েস হলে তুমি হিসাব করে দেখো, এখানে প্রিন্ট করতে হবে, প্রিন্ট, যেহেতু এটা তোমার আউটপুট, পাস না ফেল। বলো তো এই কন্ডিশনটা ইয়েস হলে তুমি পাস করবা না ফেল করবা? অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে দিবা স্যার পাস। তাহলে এই কন্ডিশনটা সত্য হলে তুমি পাস করছো। যদি কন্ডিশনটা মিথ্যা হয়, মিথ্যা হলে একটু তুমি তোমার মতো বুঝে দেখো তো, মিথ্যা মানে কি, আমি 40-এর বেশি পেয়েছি, মিথ্যা, না আমি কম পেয়েছি। আমি 40 পেয়েছি, মিথ্যা, তার মানে আমি 40ও পাই নাই, তার মানে আমি 40ও পাই নাই, আমি পেয়েছি 40-এর কম। দিস ইজ কল্ড নো। এই সাইডটার কাজ হচ্ছে এটা। তো এখান থেকে তখন তুমি কি প্রিন্ট করে দিচ্ছ, প্রিন্ট ফেল। তাহলে দেখো এই হচ্ছে কন্ডিশনাল ফ্লোচার্টগুলো, যখন কন্ডিশন দেয়া থাকবে। আমি কিন্তু কন্ডিশনের মধ্যে ছোটগুলো করাচ্ছি, ধরে ধরে ছোট থেকে আমি বড়র দিকে যাব, বারবার বলছি এই কথাগুলো। দেন দেখো ওই যে একটা ছোট্ট বৃত্ত ছিল যাকে আমরা কানেক্টর বলতাম, আমি কি বলেছিলাম যে প্রবাহ, এই যে প্রবাহ রেখা, প্রবাহ রেখা, প্রবাহ রেখা, এরা কখনো ছেদ করতে পারে না। এই কারণে আমরা এখানে কি ইউজ করব, কানেক্টর। এই নিয়মটা তোমরা পরীক্ষায় ভুল করো, একটু খেয়াল রাখবা। দেন এখান থেকে আমি কি বলবো, এন্ড। দেখো জিনিসটা, এটা হচ্ছে পাস অথবা ফেল নির্ণয় করার জন্য ফ্লোচার্ট, যেখানে আমাকে এই কন্ডিশনটা প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে যে তোমার পাশের সর্বনিম্ন নাম্বার কত। আমাকে একটু কমেন্টসে জানাও যে এই জিনিসটা বুঝলে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা, এরপরে আমি অন্য টপিকসে যাব। আমি কমেন্টস দেখছি, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে এখানে তুমি জানাও, এরপরে আমি অন্য টপিকসে যাব। নিচের দিকে দেখা যাচ্ছে না? ইয়েস, আচ্ছা নিচের দিকে দেখা যাচ্ছে না, এখানে আমি একটা টান দিয়ে এন্ড লিখেছি, জাস্ট এন্ড। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। আমি একটু কঠিন ফ্লোচার্টের দিকে যাব এরপরে। আচ্ছা, তোমরা যারা ক্লাসটা দেখছো, আমি আবারও বলছি, ক্লাসটা দেখার ফাঁকে ফাঁকে একটু বন্ধুদেরকে শেয়ার করে দাও, যেন তোমার অন্য বন্ধুরাও বাসায় বসে ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, ওকে, অনেকেই আমাকে কমেন্টস করে লিখেছো, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, রায়ান সাফওয়ান বলেছো জি স্যার ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। তোমরা ক্লাসটা দেখছো এবং বোঝার চেষ্টা করছো। আমার কথা হচ্ছে তুমি ক্লাসটা শুধু দেখলেই হবে না, তোমাকে কিন্তু বাসায় বসে শ্রেণীকক্ষের পড়াটাকে নিজের মধ্যে আয়ত্ত করতে হবে। এই মেন্টালিটিটা তোমার মধ্যে কিন্তু থাকতে হবে, নাহলে এত কষ্ট, এত পরিশ্রম। দেখো তোমাদের জন্য সবাই কিন্তু অনেক কষ্ট করে ক্লাস নিচ্ছে। তামিম স্যার একটু আগে বলে গেলেন যে মানে তোমরা যদি একটু অ্যাটেন্টিভ না হও, সময় কিন্তু চলে যাচ্ছে, সময় ফেরত পাওয়া যাবে না। তো তোমরা যদি একটু মনোযোগী না হও, এত কষ্টের কিন্তু কোনো দাম থাকবে না। তো এই জিনিসটা একটু মাথায় রাখো। সবাই সবার জায়গা থেকে অনেক কষ্ট করছে, তোমরা বাসায় বসে প্লিজ একটু পড়াশোনার মধ্যে থাকো, কারণ আলটিমেট কিন্তু তুমি স্টুডেন্ট, তোমাকে কিন্তু পরীক্ষা দিতে হবে, পাশ করে সামনের দিকে যেতে হবে। এই কথাটা মাথা থেকে বাদ দিও না, ওকে? ঠিক আছে, আচ্ছা দেন আমি একটু পরের প্রশ্নে যাই। তোমাকে যদি বলে যে, আমি একটু বলছি যে তোমাকে প্রশ্নটা যদি বলে যে কোনো একটা সংখ্যা জোড় না বিজোড়, প্রশ্নটা খেয়াল করো, কোনো একটি সংখ্যা জোড় বা বিজোড় কিনা সেটা নির্ণয় করো। আমি তোমাকে বললাম এই 5, এটা কি জোড় না বিজোড়? তুমি বলছো স্যার বিজোড়। আমি তো বললাম এই 10, এটা কি জোড় না বিজোড়? তুমি বললা স্যার এটা জোড়। দেখো তুমি আমি তো মানুষ, এই কারণে আমরা খুব দ্রুত কিন্তু ক্যালকুলেশন করে ফেলছি। কি ক্যালকুলেশন করছি? দেখো প্রত্যেকটা জিনিসের একটা করে ম্যাথমেটিক্যাল লজিক আছে, কম্পিউটার ম্যাথ ছাড়া কোনো কিছু বোঝে না। তুমি আমি যে জোড় বিজোড় বলছি, এটাও কিন্তু মাথা থেকে একটা ক্যালকুলেশন করে খুব দ্রুত বলে দিচ্ছি। কি ক্যালকুলেশন? আমাকে বলতে পারবা একটা সংখ্যা জোড় বা বিজোড় হতে গেলে তোমাকে কোন ক্যালকুলেশনে কাজ করতে হবে? আমার যতদূর মনে পড়ে, খুব ছোটবেলার পড়াশোনা, একটা সংখ্যা জোড় কখন হয় বলো তো আমাকে? আমাকে একটু কমেন্টসে তোমরা বলতে পারবা যে কখন একটা সংখ্যা জোড় হয় বা কখন একটা সংখ্যা বিজোড় হয়? একটা সংখ্যা কখন জোড় অথবা কখন বিজোড় আমাকে একটু বলো তো।
যেমন আমি তোমাকে বলছি, ধরো আমরা জানি ইভেন অর অড, আমরা জোর বিজোড় এইটা নির্ণয় করব, ইভেন অড নির্ণয় করব। তো ইভেন এবং অড নির্ণয় করতে গেলে তুমি দেখো তোমার কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে। ছোটবেলায় তোমাকে যখন বলতো জোর বিজোড় নির্ণয় করো, আমরা কত দিয়ে ভাগ দিতাম? 2। এই লজিকটা বোঝো। আমি এখন যে লজিকটা ছোট, কিন্তু সামনের ফ্লো চার্টগুলোতে কিন্তু এই লজিকটা দিয়ে আমরা বড় বড় জিনিস অ্যাপ্লাই করব। এই ছোট লজিকটা ক্লিয়ার থাকা ভালো। দেখো, ধরো 4/2, এখানে আমার ভাগফল কত আসবে? 2। তার মানে আমরা কিন্তু জোর বিজোড় নির্ণয় করতে গেলে ভাগফল আমার মাথা ব্যথা না, ভালো করে বোঝো, আমার মাথা ব্যথা হচ্ছে ভাগ শেষ। অর্থাৎ আমরা বলি না যে হাতে কিছু নাই, ভাগ করছি মিলে গেছে, হাতে কিছু নাই। হাতে কিছু নাই এটা কিন্তু কম্পিউটার বোঝে না। কম্পিউটার বোঝে ভাগশেষ কত। ভাগশেষ যদি 0 আসে তার মানে আমার হাতে কিছু নাই, আর ভাগশেষ যদি 0 না আসে অন্য কোনো কিছু আসে তার মানে আমার হাতে কিছু আছে। ব্যাপারটা কিন্তু এইরকম। আমাদের যে কথাটা ছিল হাতে কিছু নাই, হাতে কিছু নাই কম্পিউটার বুঝবে না, তাকে বুঝাইতে হবে ভাগশেষ কত। তাহলে জোর বিজোড় নির্ণয় করতে গেলে তোমাকে কিন্তু ভাগশেষের দিকে খেয়াল রাখতে হবে। এখন আসো আমি তোমাকে একটা সাইনের সাথে পরিচয় করাই দিব। এই সাইনটা ভালো করে মনে রাখো, যখন সি প্রোগ্রামিং করবে, আগামী ক্লাসে যখন আমি বড় ফ্লোচার্টগুলো করাবো, এই সাইনটা কিন্তু বারবার চলে আসবে। সাইনটা কি স্যার? এই সাইন, এইটাকে তুমি দেখে অ্যাজ ইউজুয়ালি বলবা এটা পার্সেন্টেজ, বাট নো, এটা পার্সেন্টেজ না। সি প্রোগ্রামিং এ এই সাইনটাকে বলা হয় মডুলাস। এটাকে কি বলা হয়? মডুলাস। এবং তুমি বলতে পারো স্যার এই সাইনের কাজ কি? ইয়েস, মডুলাস তোমাকে ভাগ শেষ বের করে দিবে। এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে রাখো, না কিন্তু সামনে তুমি আমার বড় বড় ফ্লোচার্টগুলো ঝামেলা করবা, বলবা স্যার এই জিনিসটা বুঝতে পারছি না। তো এই সাইনটাকে কি বলে? মডুলাস। মডুলাস কি বের করে দেয়? ভাগ শেষ। একটা এক্সাম্পল দিচ্ছি, 4/2, এটা হচ্ছে ভাগ চিহ্ন আমাদের নর্মাল, সে তোমাকে ভাগ ফল দিবে। তাহলে 4কে 2 দিয়ে ভাগ করলে কত ভাগফল? 2। তার মানে এটা আমাকে কি বের করে দিল? ভাগফল। বাট আমি যদি তোমাকে এইভাবে ইউজ করি, 4, দিস ইজ কল্ড মডুলাস, 4 মডুলাস 2 ইজ ইকুয়াল টু, তোমার এখানে কিন্তু ভাগফল সে বের করে দিবে না, সে তোমাকে বের করে দিবে কি? ভাগশেষ। তো দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল কত? 2। তাহলে এই সাইনটা আমাকে কি বের করে দিবে? ভাগফল। এটা বোঝো। এবং এই যে সাইনটা, এটা কি? মডুলাস সাইন। এই সাইনটা তোমাকে কি বের করে দিবে? ভাগশেষ। তাহলে বলো তো 4কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? 0। এখানে কিন্তু তোমার রেজাল্ট আসবে 0। আশা করি তুমি এই সাইন দুইটার পার্থক্য বুঝতে পেরেছো। এই কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকা কেন জরুরি? কারণ সামনে আমরা কিন্তু বারবার এই সাইনটা ব্যবহার করব। এই সাইনটা তুমি বুঝবা যে এই সাইনটা মানে তোমাকে ভাগশেষ বের করে দিবে। ওকে, তাহলে আসো আমরা যে ফ্লোচার্টটা নিয়ে কথা বলছিলাম, যে আমরা ইভেন অথবা অড, আমরা ইভেন অথবা অড অর্থাৎ আমরা জোর বিজোড়ের জন্য কাজ করব, যে কিভাবে আমরা জোর নির্ণয় করে, কিভাবে আমরা বিজোড় নির্ণয় করে, ইভেন বা অড, আমরা এই কাজটা করব। তো দেখো প্রথমে কি আসতেছে আমাদেরকে? স্টার্ট বা শুরু। ওকে ফাইন, শুরু করার পরে আমি তোমাকে যদি প্রশ্ন করি এই জোর না বিজোড় বলো তো, তুমি কিন্তু আমাকে পাল্টা প্রশ্ন করবা, স্যার আপনি তো নাম্বারটাই বললেন না। তার মানে ব্যাপারটা কি? তোমাকে একটা নাম্বার ইনপুট দিতে হবে, তারপরে তুমি চেক করবা যে নাম্বারটা জোর নাকি বিজোড়। তাহলে আমার ইনপুটের ডায়াগ্রাম। ওকে ফাইন, ইনপুট যে কোনো নাম্বারই তো হতে পারে, তাহলে ভ্যারিয়েবল ধরে নিলাম নাম্বারটা আমার এক্স, 5, 6, 7, 8, 9, 10 যে কোনো কিছু হতে পারে, ধরলাম নাম্বারটা কি? এক্স। তো দেখো এই যে এক্স, সে কিন্তু জোড়ও হতে পারে বিজোড়ও হতে পারে। তার মানে এই যে ডায়মন্ড ডায়াগ্রামটা চলে আসছে, ডায়মন্ড ডায়াগ্রামে চলে আসছে, তাহলে এখানে কি তোমাকে শর্তটা লিখতে হচ্ছে। শর্তটা কি ছিল? দেখো এক্স, আমার প্রাপ্ত যে সংখ্যাটা তুমি এখান থেকে পেলে, তাকে তুমি ভাগ করবে কার দিয়ে? কাকে দিয়ে? তাকে তুমি ভাগ করবে কত দিয়ে? 2 দিয়ে। কারণ আমরা জানি এটা সূত্র, 2 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 আসে তাহলে সে জোড়, যদি ভাগশেষ 0 না আসে তাহলে সে বিজোড়। তাহলে আমি এই সংখ্যাটাকে ভাগ করব কত দিয়ে? 2 দিয়ে। আমি একটু আগে তোমাকে যে জিনিসটা বুঝালাম, ভাগ করার পরে তোমার কি দরকার? ভাগফল নাকি ভাগশেষ? তুমি বলবা স্যার আমাকে ভাগশেষের সাথে কম্পেয়ার করতে হবে, এবং ভাগশেষ পেতে গেলে তোমাকে মডুলাস সাইনটা ব্যবহার করতে হবে, যেটা কিন্তু আমাদের আগামী ক্লাসে সব জায়গায় ব্যবহার করব। আমি কিন্তু তখন এই ব্যাখ্যা আর তোমাকে এত ভালোভাবে দিব না। তো এই যে মডুলাস, এবং ভাগশেষকে তুমি কার সাথে কম্পেয়ার করো?
ধরো আমি ভাগশেষটা 0 আসলো কিনা তার সাথে কম্পেয়ার করলাম। তো ঘটনাটা কি হচ্ছে, আমার প্রাপ্ত সংখ্যা তাকে ভাগ করব 2 দ্বারা এবং ভাগশেষটাকে কম্পেয়ার করব কার সাথে, 0-র সাথে। তুমি জানো ডায়মন্ড ডায়াগ্রাম মানেই তোমাকে এখানে 2টা অপশন দিয়ে কাজ করতে হবে, ইয়েস অথবা নো। ধরো আমি ইয়েস কল্পনা করলাম, যে সংখ্যাটা দিলাম সেটা 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 চলে আসছে, তখন সে কই চলে যাবে, ইয়েস। সে তো আর নো এর দিকে যাচ্ছে না। ইয়েসে গেলে সে তোমাকে এখানে কি রেজাল্ট দিবে, প্রিন্ট ভাগশেষ 0, তার মানে আমার সংখ্যাটা হচ্ছে কি ইভেন, মানে জোড়। তাহলে আমি বলবো প্রিন্ট ইভেন, মানে আমার সংখ্যাটা জোড়। যদি ভাগশেষ 0 না হয় তার মানে এটার অপোজিট নো। নো হলে আমার আর কোনো ক্যালকুলেশনই তো করার দরকার নাই, অটোমেটিক্যালি নো মানে সে বিজোড়ের দিকে চলে যাবে। তাহলে এখানে কি বলবো, প্রিন্ট অড। অর্থাৎ তুমি যখন তাকে কোনো সংখ্যা দিচ্ছ সে এই কন্ডিশনে চেক করছে, যদি ভাগশেষ 0 পায় ইয়েসে গিয়ে বলে দিবে প্রিন্ট ইভেন, জোড় সংখ্যা এখান থেকে শেষ। এই সাইডটা কিন্তু তখন কাজ করবে না। এই কনসেপ্টটা ক্লিয়ার করো। তোমরা কিন্তু 2টা সাইডে আমাকে প্রোগ্রামে ডিজাইন করতে হবে। পাস করলে এই সাইডটা কাজ করবে, এই সাইড কাজ করবে না। ফেল করলে এই সাইডটা কাজ করবে, এই সাইড কিন্তু কাজ করছে না। বাট তোমাকে ডিজাইন কিন্তু 2টার জন্যই করে রাখতে হবে। তো আমি আজকে একেবারে ছোট ছোট কিছু ফ্লোচার্ট করালাম, আগামী ক্লাসে এগুলোর অ্যালগরিদম নিয়ে কথা বলবো এবং আমরা একটু বইয়ে যে কঠিন বা একটু আপার লেভেলের যে জিনিসগুলো দেয়া আছে, লসাগু গসাগু আছে, 3টা সংখ্যার মধ্যে বড় সংখ্যা আছে, লিপ ইয়ার আছে, ফ্যাক্টোরিয়াল আছে, ধারা আছে, এই জিনিসগুলো আমি আগামী ক্লাসে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে করেছো এবং অবশ্যই এগুলো সব সিরিয়ালি তোমাদের বইতে দেয়া আছে, তোমরা বই থেকে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবে এবং নেক্সট ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করলে আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের এই পর্যন্তই থাক। এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে রাখবে আশা করি, তাহলে আমরা আগামী ক্লাসে একটু কঠিন লেভেলের যে ফ্লোচার্টগুলো আছে সেগুলো বোঝাতে পারবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং বাসায় থাকো এবং সবাই আল্লাহর কাছে প্রার্থনা করো আমরা যেন এই অবস্থা থেকে খুব দ্রুত পরিত্রাণ পাই, আল্লাহ যেন পৃথিবীকে আবার স্বাভাবিক করে দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।